আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই সময়ে, বিশেষ করে অক্টোবর মাসের প্রথম দিকেই এই পোকার আক্রমণ তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা বা গুনগুনি পোকা। এই কারেন্ট পোকাটা মূলত হচ্ছে এই রূপা আমন মৌসুমের যে জমি আছে এই জমির জন্য এটি একটি প্রধান ক্ষতিকর পোকা। এই পোকাটি হচ্ছে ধানের কুশি অবস্থা থেকে পাকা পর্যন্ত যে কোনো স্টেজে এটি আক্রমণ করতে পারে এবং এর আক্রমণের ভয়াবহতা এত বেশি যে এর নামের সাথে কিন্তু এটা মিল যায়। যেমন কারেন্ট পোকা, কারেন্ট লাগলে যেমন একসাথে এক এলাকা পুরে ছাই হয়ে যেতে পারে, এই পোকাও কিন্তু একদিনে এই হেক্টর হেক্টর জমি কিন্তু একেবারে বাস পুরার মতো খড় বানিয়ে দিতে পারে, যেটা গরু খাবে না এই খড়। তো এই পোকা যদি আমরা আগাম সতর্ক না হই বা আমরা সঠিক ব্যবস্থাপনা না নিই, তাহলে কিন্তু আমাদের ফসল নষ্ট হওয়ার খুবই সম্ভাবনা থাকে। এই পোকা আমাদের জমিতে না হওয়ার জন্য করণীয় হচ্ছে, যে সব এলাকায় এই কারেন্ট পোকার আক্রমণ গত বছর হয়েছে সেই সব এলাকায় আমরা আগাম ব্যবস্থা নিতে হবে। যেমন হচ্ছে আমাদের ধানের যে চারাগুলো সেগুলো 20 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার দূর দূর পরে পরে রোপণ করতে হবে, মানে সঠিক দূরত্বে রোপণ করতে হবে। এছাড়া হচ্ছে লঘু করে 10 লাইন পরে পরে 1 লাইন করে লঘু করতে হবে এবং অতিরিক্ত সেচ দেওয়া যাবে না, অতিরিক্ত ইউরিয়া সার দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে জমিগুলো বেশি স্যাঁতসেঁতে থাকে এবং যে জমিগুলোতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা হয় সেই জমিগুলোতে কিন্তু এই কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয়। এই কারেন্ট পোকা আসলে এই কীভাবে আক্রমণ করে বা কীভাবে ক্ষতি করে, এই কারেন্ট পোকা তার জীবনচক্র হলো 3টি ধাপ আছে। যদি আমরা এখানে একটি চার্ট নিয়ে আসছি যেটার মধ্যে আমরা সহজে বুঝাইতে পারবো। যেমন এখানে তার জীবনচক্রে 3টা ধাপ আছে, একটাতে পূর্ণাঙ্গ পোকা, একটা ডিম আর একটা হচ্ছে বাচ্চা। সে পূর্ণাঙ্গ পোকা কিন্তু গাছের গোড়ার দিকে স্ফটিক আকারের এরকম ওই সাদা সাদা স্ফটিক আকারের ডিম পারে। ডিমগুলো 4-5 দিনেই কিন্তু ফুটে বাচ্চা বের হয়। এটা কিন্তু শুকিত বের হয় না, বাচ্চা যেটা পাকাহীন বাচ্চা বের হয়। বাচ্চাগুলো 14 থেকে 26 দিনের মধ্যে সে পূর্ণাঙ্গ পোকা হয়। পূর্ণাঙ্গ পোকা হওয়ার পরে সে আবার ডিম পারে। এভাবে কিন্তু তার জীবনচক্রটা করতে পারে এবং সে বাচ্চা এবং পূর্ণাঙ্গ এই দুই পোকাই কিন্তু ধানের গাছে যে গোড়ার দিকে রস আছে সেই কাণ্ডে রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং চূড়ান্ত আক্রমণে ধান গাছগুলো মনে হয় যে বাস পড়ছে বা আমাদের কৃষকের ভাষায় টাডা ভরছে। এই টাডা ভরার মতো মনে হবে যে পুড়ে গেছে এবং এইগুলা অনেক সময় কালো হয়ে যায়, যেগুলো গরুকে যদি নেওয়া দেওয়া হয় এই করগুলা, গরু কিন্তু এই করগুলা খাবে না। তো এই বাদামি গাছ ফড়িং আমরা জমিতে যদি উপস্থিতি থাকে তাহলে আমাদের কি করণীয়। যেমন আমাদের জমিতে যদি দেখি 2-1টা বাদামি গাছ ফড়িং, তাহলে কিন্তু আমার জমি থেকে একটু দূরে আলুর ফাঁদ, সন্ধ্যাবেলা আলুর ফাঁদ স্থাপন করলে কিন্তু এই পূর্ণাঙ্গ বয়স্ক পোকাগুলো আলুতে আকৃষ্ট হয়ে এই আলুর ফাঁদে আটকে মারা যাবে। এছাড়াও যদি হলুদ আটালো ফাঁদ ব্যবহার করি, হলুদ আটালো ফাঁদেও কিন্তু এগুলা পরে মারা যাবে। আর যদি আমরা দেখতে পাই আমাদের অধিকাংশ কুশিতে 2 থেকে 4টি পেট মোটা, যেমন ওই যে পেট মোটা যেটা দেখা যাইতেছে এখানটা, এরকম পেট মোটা যদি বয়স্ক পেট মোটা পোকা পাওয়া যায় প্রতি গুছাই 2 থেকে 4টি এবং 8 থেকে 10টি যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ওই বসে থাকলে চলবে না। তখন কিন্তু আমাদের রাসায়নিক দমন ব্যবস্থাপনায় যেতে হবে। রাসায়নিক দমন ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ করে যেমন জৈব বালাইনাশক যেগুলো আছে সেইগুলো হচ্ছে ওই যেমন আমাদের ওই নিম্বিসিডিন আছে, নিম্বিসিডিন যদি আমরা স্প্রে করে দিই তাহলে কিন্তু এটা দমন হয়ে যাবে। এছাড়াও যদি আমরা এই নিতেনপারাম প্লাস পাইমেট্রোজেন গ্রুপের অথবা পাইমেট্রোজেন গ্রুপের অথবা আইসোপ্রো কার্ব গ্রুপের অথবা এমআইপিসি গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, যেমন আছে পাইরাজিন, স্পেলেন্ডর, ফাইটাপ, রাউটার, হ্যাঁ, এই জাতীয় বা সফসিন, মিফসিন, এই জাতীয় যে কীটনাশকগুলো আছে সেইগুলো যদি আমরা স্প্রে করে দিই তাহলে কিন্তু এই পোকার আক্রমণটা থেমে যাবে এবং পোকাগুলা দমন হয়ে যাবে। এখন অনেকেই বলে যে বিপিএস এর জন্য কীটনাশক স্প্রে করে কোনো কাজ হয় না। তাদের ক্ষেত্রে হচ্ছে বিপিএস এর কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে একটু কৌশলী হতে হবে, কারণ বিপিএস হচ্ছে ধান গাছের গোড়ার দিকে থাকে। যদি উপর দিকে স্প্রে করা হয় তাহলে কিন্তু ওই জায়গায় অনেক সময় পৌঁছায় না। সেই জন্য আমাদের যে স্প্রেটা করতে হবে এটা ধান গাছের গোড়ার দিকে, একটু আমাদের নজলটা একটু নিচ দিকে রেখে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এইটা দমন হয়ে যাবে। এবং বিপিএস দেখা মাত্রই জমি থেকে পানি সরিয়ে ফেলতে হবে এবং 8-10 হাত পর পর এই জমিগুলা বিলি কেটে দিতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কারেন্ট পোকা নিয়ে আমাদের কোনো ভয় নাই। এই যে অক্টোবর মাস কারেন্ট পোকার মাস, এইগুলা বলার কোনো সুযোগ নাই। আশা করছি যে আমাদের যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলা যদি আমরা সঠিকভাবে মেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জমিতে এই কারেন্ট পোকার যে আক্রমণ সেই কারেন্ট পোকার আক্রমণটা হবে না এবং আমাদের যে কৃষক ভাইয়েরা আছে তারা এই অযথা এই উল্টাপাল্টা ওষুধ দিয়ে তাদের জমিগুলারে করার দরকার নাই। অনেক সময় দেখা যায় সতর্কবার্তা হচ্ছে এটাই যে এই কারেন্ট পোকা লাগার পরে অনেক সময় এই সাইবারমেথ্রিন গ্রুপেরও কীটনাশক অনেকে স্প্রে করে, এটা কিন্তু করা যাবে না। ধানের ক্ষেত্রে সাইবারমেথ্রিন নিষিদ্ধ।
এবং অনুমোদিত যে কীটনাশকগুলো আছে শুধু সেইগুলাই ব্যবহার করতে হবে, এছাড়া বাইরে করা যাবে না। আর কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কীটনাশকের গায়ের লেভেলে এই বিপিএস এর জন্য অনুমোদন আছে কিনা সেটা দেখে নিতে হবে। এছাড়া কিন্তু অন্য কীটনাশক জমিতে ব্যবহার করা যাবে না। আমি আশা করছি আমার এবাদুল ভাই তার জমিতেও উনি ব্যবহার করবে, এবং আমাদের যারা অন্য দেখতেছেন তারাও কিন্তু আমরা যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো মেনেই আপনারা ওই কারেন্ট পোকাটা দমন করবেন। আশা করছি আমার এবাদুল ভাই উপকৃত হবে, এবং আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন আপনারা আপনাদের জমিতে যদি এই পোকার উপস্থিতি থাকেন আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।